আমরা আলোচনা শুরু করে দেই। রফিক ভাইকে দিয়ে শুরু করি। রফিক ভাই, গতকাল জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন প্রধানমন্ত্রীর ভারত সফরে কোনো অসুবিধা নেই, তবে হতে হবে সমমর্যাদার ভিত্তিতে। তাহলে প্রধানমন্ত্রীর ভারত সফরে আর বাধা রইল কি? এতদিন তো জল্পনা কল্পনা ছিল জামাতে ইসলামীর আপত্তির কারণেই হয়তো এই সফরটা নিচ্ছেন না বা এই রিস্কটা নিচ্ছেন না যে এখানে বিরোধী দল কোনো সমস্যা তৈরি করতে পারে। এখন তো ওই ধরনের সমস্যা আছে বলে মনে হয় না। এখন কি সফরটার সম্ভাবনা আছে, যেটা আমরা শুনেছিলাম 22 থেকে 25 তারিখের মধ্যে এই সফরটা হবে? রফিক ভাই। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। দেখেন, আসলে আপনার কথাগুলি খুব সুন্দর একটা কথা বলছেন যে আমির সাহেব বলছে যে ভারত যেতে কোনো বাধা নাই যদি সমতার ভিত্তিতে আলোচনা হয়। দেখেন, এর আগে জামাতে ইসলামের যে অঙ্গ সংগঠনই বলতে পারেন, যেটা এনসিপির যে আপনার নেতা, বিরোধী দলের চিফ হুইপ, উনি কিন্তু বলছিল যে ভারত সফরে যেতে পারবেন না যদি শেখ হাসিনার ব্যাপারটা ফায়সালা না হয়। ফেরত মানে শেখ হাসিনার ব্যাপারে ফেরত না দিলে আপনার হবে না। তখন আমি কিন্তু ভিডিও করেছিলাম এটা নিয়ে। তখন এতটুকু বুঝি নাই যে আসলে তারা আসলে প্রচন্ডভাবে বাধা হয়ে দাঁড়াইছে। এখন আজকে তো আমাদের আমির সাহেবের একটা বক্তব্য আপনি উঠায় ধরলেন, তাহলে হয়তো মনে হয় যে আপনার এতদিন পর্যন্ত তাদের একটা বাধা ছিল। বাধা যদি নাই থাকতো, ভারত সফর মোটামুটি নিশ্চিত হয়ে যাওয়ার পরেও কিন্তু বাতিল হয়ে গেল। যদিও আজকে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মানে পররাষ্ট্র উপদেষ্টা যে ছিলেন আর কি, উনি কিন্তু আজকে বলছে যে ভারত সফর হতে পারে যে কোনো সময়, আলোচনা চলতেছে কূটনৈতিক চ্যানেলে। কখন হবে সেটা তারিখটা নির্ধারিত হয় নাই, যদিও আমাদের ব্যাপার আসছিল যে 23 তারিখে যাবে, এরপরে এর আগে শুনছিলাম 26 থেকে 28 তারিখ যাবে, 3 দিনের সফরে যাবে। এখন এটা ধরেন জামাত ইসলাম সিগন্যাল তো গ্রিন সিগন্যাল দিয়ে দিছে অলরেডি। আর নাইসরা যেহেতু আগে বলছিল যেতে পারবেন না, এতদিন যেতে পারেন নাই যেহেতু, এখানে হয়তো তাদের পক্ষ থেকে এখন সিগন্যাল অলরেডি ক্লিয়ার হয়ে গেছে যে যাবেন। এই জন্য আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বর্তমানে যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছে, গতকালকে থেকে নিয়োগ হয়েছে, উনি কিন্তু আজকে যে সাংবাদিক সাথে বলছে যেটা হলো আলোচনা চলতেছে, তাই না? তাহলে হয়তোবা নির্ধারিত হবে যে কোনো সময় আপনার যাওয়ার একটা হইতে পারে, তারিখ হয়ে যেতে পারে। আশা করা যাচ্ছে যে ভারত সফরে যাবে আমাদের প্রধানমন্ত্রী। এখন দেখেন, জিনিসটা তো আসলে একটা মানে জটিল একটা ব্যাপার। এই ভারত সফর আসলে তো আমাদের প্রধানমন্ত্রী যাওয়া উচিত সব পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে, কারণ ভারতের সাথে আমাদের না রফিক ভাই, সব পক্ষ থেকে বলা হচ্ছে, এটা তো আপনি বলছেন সব পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু তারপরেও এই সফরটা নিয়ে এত ধোঁয়াশা কেন? এই যে রাজনীতিটা হচ্ছে, এই রাজনীতিটা কি দেশের স্বার্থে হচ্ছে নাকি তাদের রাজনৈতিক স্বার্থে হচ্ছে? শুনেন, আপনি এটি তো বললাম আপনাকে যে আপনার সব পক্ষ থেকে কিন্তু ভারত সফরে যাওয়ার জন্য কিন্তু দেশের স্বার্থে আলোচনা কিন্তু এইভাবে বলতেছে, দেশের স্বার্থে যাওয়া উচিত, যেহেতু ভারতের সাথে আমাদের অনেক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার রয়ে গেছে, সেখানে যাওয়া উচিত। এটা কিন্তু বারবারই সবার পক্ষ থেকে বলতেছে এবং আমাদের সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হইতেছে যে ভারতে যাবে। যেমন আমাদের পানি সম্পদ মন্ত্রী যে শহীদুদ্দিন চৌধুরী সাহেব, উনি কিন্তু স্পষ্ট বলছিল, তখন আমরা ভাবছিলাম যে যাবে। কিরকম বলছিল যে ভারতের সাথে যে তিস্তা এবং গঙ্গা চুক্তি, পানি চুক্তি নিয়ে ভারতের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করতে চাই না। তার মানে কি আমাদের এই তিস্তা পানি চুক্তি বা গঙ্গা পানি চুক্তি এগুলির জন্য হলেও বা আমাদের ভারতে যেতে হবে আপনাকে। আর ভারতে ধরেন আমাদের অনেক কিছুই ভারতের সাথে আপনার সাথে কানেক্টেড। বিশেষ করে পানি চুক্তিটা কিন্তু বিশাল একটা ব্যাপার বর্তমানে, কারণ আপনার গঙ্গা পানি চুক্তি এই বছরের ডিসেম্বরে শেষ হয়ে যাবে। এখন যদি না যায়,
তাইলে কিন্তু আপনার এই চুক্তিটা নতুন করে নবায়ন করা খুব কঠিন হয়ে যাবে। আর একটা তিস্তা চুক্তি, যেখানে তিস্তা ব্যারেজ হওয়ার জন্য সরকার করার জন্য তোড়জোড় চালাচ্ছে, চাইনিজদের সাথে আলোচনা হচ্ছে, চাইনিজরা বলছে সমীক্ষা করবে। সমীক্ষা করলে তো ধরেন এখানে যখন সমীক্ষা করতে আসবে চাইনিজরা, তখন কিন্তু একটা জিনিস আসবে সামনে, যেটা হলো পানি, ভারত থেকে পর্যাপ্ত পরিমাণ পানি পাবে কিনা। কারণ যেহেতু আপনার ওই নদীর উপরই গজলডোবাতে একটা বাঁধ আছে ভারতের, এই বাঁধের পানি যদি ঠিক মতো যদি না দেয়, তাহলে তো আমাদের এই পানিটা আমাদের এখানে ওই চীন যে আপনার প্রজেক্ট করতে চাচ্ছে তিস্তা ব্যারেজ, সেই ব্যারেজটা সফল হবে না। তখন সেই জন্য কিন্তু আমাদের মন্ত্রী মহোদয়, যে পানি সম্পদ মন্ত্রী, উনি কিন্তু এটার উপরে জোর দিছে। তো সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলির জন্য হলো ভারতে যাওয়া উচিত, সম্পর্কটা আপনার আরো গভীর করা উচিত। এখন এই যে একটা পক্ষ তো আছেই, যেমন আপনার এই যে বলছে জামাতে ইসলামের আমির সাহেব যে আজকে বললো যে যেতে কোনো বাধা নাই, সমতার ভিত্তিতে। ভাই, সমতা ছাড়া চুক্তি এ পর্যন্ত কি হয়েছে? ভারতের সাথে যে আগে যে চুক্তিগুলি হয়েছে এর মধ্যে অসমতা কোথায় আছে? এবং সম্মানের বিরুদ্ধে, সম্মানের সহিত অসম্মানটা কোথায় ছিল? সেটা তো আমরা কোনোদিন চোখে দেখি না। মানে রফিক ভাই ওই যে একটা শব্দ জুড়ে দিচ্ছে, সমমর্যাদার ভিত্তিতে। বাংলাদেশ কি কখনো ভারতে গিয়ে মর্যাদা কম পেয়েছে? কতবারই তো তারা বাংলাদেশের সরকার প্রধানরা গেলে লাল গালিচা সংবর্ধনা পায়, কত আদর কত মিষ্টি মুখ সেখানে হয়। সমমর্যাদা আর কি দিবে? আমরা সেই পরিমাণ সমমর্যাদা তাদেরকে দিতে পারি কিনা? মানে এটা শুনেন, ওদের তো শুনেন, এদের যারা এই ভারত বিরোধিতা করে অভ্যস্ত বা করে, এখন এরা তো সবসময় করে অভ্যস্ত, যেহেতু এখন এই অভ্যস্ত এটা ছাড়তে পারতেছে না। এখন যেহেতু তারাই কিন্তু পর্যায়ক্রমে এরাই কিন্তু এখন সরকারের ক্ষমতায়, এখন ভারতের যেতে হবে, কিন্তু এটাই বাস্তবতা। এই জন্যই কিন্তু এই কিছু কিছু কথা বলে আপনার মানে আগের সরকারের উপরে একটা দুষ্টাবাদ দিয়ে যাচ্ছে, যেটা হলো আগের সরকার সমতার ভিত্তিতে কোনো কাজ করে নাই। সমতার ভিত্তিতে কাজ করে নাই, এর মধ্যে চুক্তি তোরা দেখাইতে পারে নাই। এ পর্যন্ত সব চুক্তিগুলি তো আগের মতো করে চলতেছে। গঙ্গা চুক্তি বলেন, আপনার অন্যান্য চুক্তি বলেন, সবই তো রয়ে গেছে। আপনার যে বিদ্যুতের কথা বলেন, বিদ্যুৎ তো এই যে ইউনূসের আমলেও বলছে, কিন্তু এই বিদ্যুৎ তো বন্ধ করেন নাই। বরং বিদ্যুৎ ভারতের মাধ্যমে সহযোগিতায় বিদ্যুৎ আরো আপনার ইয়ার থেকে আনতে চেয়েছিলেন, নেপাল থেকে। ভারত সেটা দেয় নাই। সমতার ভিত্তিতে বা চুক্তি কোনটা আপনার কোথায় অসমতা, কোথায় হলো আপনার মানে চুক্তি, মানে যেটা আপনার এরা বলে গোলামি চুক্তি। এখন এই চুক্তির কথা যদি বলেন, আমাদের যে এত বড় একটা চুক্তি হয়ে গেল আপনার আমেরিকার সাথে, যেটাকে সব বিশেষজ্ঞই বলতেছে, ইভেন সরকারের যে মন্ত্রী যে নুরুল হক নুরু, আমি তো বারবারই কথা বলি, উনি নিজেও বলছে যে আমেরিকার সাথে যে চুক্তিটা হয়েছে ইউনূসের আমলে, এই চুক্তিটা দেশের স্বার্থ বিরোধী। কিন্তু উনি একটা অপশন রেখে দিছে যে এটা এই চুক্তিটা আমরা করি নাই, এটা ইউনূস করছে। মানে এই যে 3 দিন আগে যে চুক্তিটা হলো ইউনূস ইলেকশনের 3 দিন আগে, এখন সব পক্ষ থেকে বলতেছে যে চুক্তি তাহলে বাতিল করেন না কেন? ও এত বড় একটা হইলো আপনার চুক্তি, যেটা আপনার বলি বাণিজ্য চুক্তি, এটা কিন্তু বাণিজ্য চুক্তি না। মূলত এই চুক্তিটার মধ্যে অনেক কিছুই আছে, আপনার অনেক কিছু আছে, আর প্রতিরক্ষা চুক্তিও আছে এর মধ্যে। মানে সব মিলায় একটা মানে মাস আপনার এগ্রিমেন্ট। সেই মাস এগ্রিমেন্টে কিন্তু অনেক কিছুই আপনার এখন বেরিয়ে আসতেছে, যে ভারত থেকে আপনার কি কি আনতে পারবেন, কি কি আনতে পারবেন না। যেমন কিছুদিন আগে ভারতের ইয়ার থেকে আমেরিকা, রফিক ভাই যেটা ভারতের সাথে দ্বিপাক্ষিক অনেকগুলা বিষয় আপনি তুলে ধরলেন, বিশেষ করে বিদ্যুৎ আসে আদানি থেকে, আবার নেপাল থেকে ভারত হয়ে কিছু বিদ্যুৎ আসে, সেটা পরিমাণ বাড়ানোর জন্য বাংলাদেশ সরকার চেষ্টা চালাচ্ছে। এই স্বার্থগুলো তো ভারতের সাথে আমাদের আছে। আর পানির ব্যাপারটা তো আছেই, কারণ আমরা ভাটির দেশ, উজানের দেশ হচ্ছে ভারত। পানি ওদিক থেকে আমাদের দিকে নেমে আসে। ওরা যদি ওদিক থেকে পানি প্রত্যাহার করে ডাইভার্সন করে অন্যদিকে নিয়ে যায়, সেক্ষেত্রে তো আমাদের জন্য বিশাল ঝুঁকি রয়েছে, যেহেতু আমরা কৃষি প্রধান দেশ। তো এইটা হলো আমার জাতীয় স্বার্থ। এখন আপনার স্থানীয় রাজনৈতিক স্বার্থ বিবেচনায় যদি জাতীয় স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়, তাহলে কি 18 কোটি মানুষকে কি তারা কি জিম্মি করে তাদের রাজনীতি হাসিল করবে? রফিক,
আচ্ছা দেখেন, আপনি আপনি বলছেন এই পানি চুক্তি শুধু বলছেন, আপনি অনলাইনে আছেন কিনা থাকেন কিনা আমি বলতে পারবো না, আমি তো সারাক্ষণই অনলাইনে থাকি, এই জন্য অনেকগুলি জিনিস আছে, সেগুলি আপনার আলোচনা করতে পারি। যেমন আমি আমার চ্যানেলে ভিডিওতে বলছি, আমার একটা চ্যানেলে যে ভিডিওটা সেটার মধ্যে বলছি, আপনি একটা 2-3 দিন যাবত একটা খবর বারবার কিন্তু আসতেছে, যেটা হলো আপনার হুঁশিয়ারি শীত, মানে গেঞ্জি বা টি শার্ট যেটা আপনি পরে আছেন, এটা এবং এই যে এটার ভিতরে যে আমরা শার্টের নিচে গেঞ্জি পরি, যেটা এই যে এই দুইটা এই জিনিসটা, এটা হলো পাবনাতে এই জিনিসটা সবচেয়ে বেশি তৈরি হয়। পাবনাতে এটার ফ্যাক্টরি আছে আপনার 3,000-এর সামথিং বা 53,000 মতন। সেই 3,000-এর মধ্যে প্রায় 70,000 বা প্লাস আপনার শ্রমিক কাজ করে ডাইরেক্ট। এখানে 2,000 ফ্যাক্টরি অলরেডি বন্ধ হয়ে গেছে গা। 40,000 প্লাস আপনার শ্রমিকের আপনার কর্মসংস্থান অলরেডি লস হয়ে গেছে, মানে চাকরি নাই। এবং এটা কেন হয়েছে? এটা হয়েছে অলরেডি, আপনি গতকালকেও মিডিয়াতে আসছে, এটা এর 2 দিন আগেও আসছে, 3 দিন আগেও আসছে, যে ভারতের সাথে আমাদের এই ব্যবসাটা বন্ধ হয়ে গেছে। এই ব্যবসাটা ম্যাক্সিমাম ব্যবসাটাই ভারতের সাথে, একটা বিশাল ব্যবসা ছিল ভারতের সাথে, যেটার প্রতি মাসে ব্যবসা হতো 150 লাখ কোটি টাকা। এটা এই হিসাবে দিছে। এখন আমরা ওইভাবে ডাইভার্ট করি নাই। রফিক ভাই এই এই নিউজটা সম্পর্কে একটু আপনাকে দেই আমি, যেটা আমি এই নিউজটা যেভাবে পেয়েছি সেটা হচ্ছে, এই যে হুঁশিয়ারির যে ইয়েগুলো তৈরি হয়, এগুলো আপনি যেটা বললেন যে ভারতের উদ্দেশ্যেই তৈরি হয় এবং ভারতীয় ক্রেতারাই ওগুলো নেয়, এখানে বিশাল একটা বাণিজ্যের বিষয়, ব্যবসার বিষয়। এখন স্থল বন্দর দিয়ে এই পণ্যগুলো ঢুকতে ভারতের নিষেধাজ্ঞা আছে, সে কারণে মালগুলো যেতে গেলে অনেক দূর ঘুরে যেতে হয়, দাম বেশি পড়ে। এখন ভারতীয় ক্রেতারা ওই উচ্চ মূল্যে এগুলো কিনবে না, এই কারণেই ওই কারখানাগুলো সেখানে বন্ধ হয়ে যাচ্ছে। জি রবি। এই কথা, আমি তো এই কথাটাই আসতেছিলাম, যে কেন এটা বন্ধ হয়ে গেছে সেটাতে আসতেছিলাম, যে এটা বন্ধ হয়ে গেছে শুধু আপনার স্থলপথে, ইউনুসের আমলে যে স্থলপথে ভারতে প্রোডাক্ট এক্সপোর্ট করা, এটা কিন্তু বন্ধ আছে, ইউনুসের আমল থেকে বন্ধ আছে। স্থলপথে কোনো প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন না, ভারতে পাঠাইতে পারবেন না। এখন যে স্থলপথে পাঠাইতে মাত্র লাগে হলো আপনার 2 থেকে 3 দিন লাগে, আর এখন এটা যাইতে হয় আপনার সমুদ্রপথে, সেটার জন্য সময় লাগে 25 থেকে 30 দিন। এবং এই যে হুঁশিয়ারি শিল্পের যারা মালিকরা আছে, আমি নিজের সাক্ষাৎকার শুনছি, তারা বলতেছে যে দয়া করে এটা সরকারকে আবেদন জানাচ্ছে যে এটা যে ও উইথড্র করার জন্য, উইথড্র না করলে আমাদের টোটাল এই যে ফ্যাক্টরিগুলি সব বন্ধ হয়ে যাচ্ছে। অলরেডি আপনার 3,000-এর মধ্যে 2,000 ফ্যাক্টরি বন্ধ হয়েছে, শ্রমিক ছাঁটাই হয়েছে 40,000 প্লাস। এখন এই যে এরকম এই যে দুইটা জিনিস সামনে আসছে, আপনি যে পানি আরেকটা চুক্তির আছে কথা রফিক বললেন, ভাই, আরেকটা স্মরণ করাই দিই আপনাকে, ট্রান্সশিপমেন্ট, যেটা ভারত হয়ে বাংলাদেশের পণ্যগুলো যেত ইউরোপের বাজারে, সেই ট্রান্সশিপমেন্ট সুবিধাটাও ইউনুসের সময় ভারত সরকার বাতিল করে দিয়েছে। এখন ওই ওই সুবিধাটা আমরা পাচ্ছি না। মানে আমরা তো, আমাদেরকে বলা হচ্ছে যে দেশই বিক্রি করে দিয়েছে, পরে আমরা দেখলাম যে না, ভারত আমাদেরকে অনেক সুবিধা দিচ্ছিল, ওগুলো বন্ধ করার কারণে জি রফিক ভাইয়ের ওখানে সম্ভবত ইন্টারনেটে একটু প্রবলেম হয়েছে, তিনি আবারও ঢুকবেন। আহ, যে বিষয়টা নিয়ে রফিক ভাই আলোচনা করতে চেয়েছিলেন, যে আমাদের দেশে আমাদেরকে এইভাবেই তখন এবং ওই বক্তব্যের শেষে তিনি বলেছেন তাদের নিরাপত্তা দিয়েছি, মানে পূর্ব দিক থেকে তারা নিরাপদ ছিল, যে এদিক থেকে তাদেরকে কেউ কখনো আক্রমণ করবে না, কিংবা কোনো ধরনের জঙ্গি তৎপরতা, সন্ত্রাসী তৎপরতা, কিংবা ভারতের ভিতরের কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে, ভারতের 7 সিস্টেম বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের ভিতরে অশান্তি তৈরি করতে পারবে না। এই কাজটা 17 বছর ধরে তখনকার সরকার এটাই করেছে, যে ভারতকে নিরাপদ রেখেছে এই অঞ্চলে, যে আপনি এদিক নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমরা এটা দেখছি। এবং এর বিনিময়ে ভারত বাংলাদেশকে বেশ কিছু সুবিধা দিয়েছে।
আবার বিনিময়ে বাংলাদেশের কাছ থেকেও তারা কিছু সুবিধা নিয়েছে, যেগুলোকে বলা হচ্ছে সম সুবিধা। আবার বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের বিদ্যুৎ লাইন যেটা সেভেন সিস্টারে যাওয়ার কথা, সেটা যাওয়ার বিষয়ে আমার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তিনি বলেছিলেন যে আমরা ভারতকে বলেছি তোমরা বিদ্যুৎ এদিক দিয়ে 400 মেগাওয়াট 4000 মেগাওয়াট বিদ্যুৎ এদিক দেওয়া নেও, আমাদেরকে 1000 দিবা, আমরা টাকা দেব, মানে ন্যায্য মূল্য দেব। ভারতকে এটা নিয়ে তখন আলোচনা হচ্ছিল, ওই বিদ্যুৎ লাইনটা তখন হয়নি, এখন তো সেটা টোটালি বন্ধ। এরপরে রেল টেল নিয়ে নানা বিষয় আছে, সেগুলো একক ভারত সুবিধা নিয়েছে এ কথা বলা যাবে না, বাংলাদেশেরও সুবিধা ছিল। এটাই হচ্ছে সমতা। এখন আমাদের দেশের যে বিরোধী দল তারা যে বলল যে সমতার ভিত্তিতে কি করবে তারা, প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারেন সমমর্যাদার ভিত্তিতে। সমমর্যাদার ব্যাখ্যাটা কি? সমমর্যাদার কি কম হয়? বাংলাদেশের সরকার প্রধানরা ভারতে গেলে কি মর্যাদা কি খুব কম হয়? তাদেরকে কি মাটিতে বসতে দেয়? তাদেরকে কি আদর কদর করে না? তারা যতটা সম্মান, অন্য দেশ যতটা সম্মান পায়, বাংলাদেশের সরকার প্রধানরাও ঠিক সেম পরিমাণ সম্মান পায়। কারণ ওই যে বলা হয় না যে ভারত এমন একটা ম্যাচিউরড কান্ট্রি, তাদেরকে কিছু শেখাতে হয় না, তারা যুগ যুগ ধরেই ম্যাচিউরড। তাদের রাজনীতি, তাদের কূটনীতি, তাদের এগিয়ে চলা এর মধ্যে এমন সুন্দর রয়েছে, তারা কাউকে হুমকি দেয়। পাকিস্তানের সাথে তাদের একটু আধটু হয়, আর নয়তো কারো সাথে হয় না। চীনের সাথে তাদের বৈরিতা আছে, কিন্তু পাকিস্তানের সাথে যেমন যুদ্ধ হয়, চীনের সাথে তাদের যুদ্ধ হয় না। চীনও কারো সাথে যুদ্ধ করতে চায় না, কারণ চীন এবং ভারত চায় অর্থনৈতিক সমৃদ্ধি। তাদের দেশ, তাদের জাতিটাকে একটা উন্নত জাতিতে, উন্নত অর্থনীতির দেশে নিয়ে যাওয়ার জন্যই তারা লড়াইটা করে যাচ্ছে। যুদ্ধ করলে কি হয়? অর্থনীতি ক্ষয় হয়, জনবল ক্ষয় হয়, অস্ত্র ক্ষয় হয়। মূলত যুদ্ধ কখনো কোনো দেশের জন্য মঙ্গল বয়ে আনে না। এই যে যুদ্ধ খেলতে খেলতে পাকিস্তানের মতো একটা সমৃদ্ধশালী রাষ্ট্র এখন ফকিন্নি রাষ্ট্রে পরিণত হয়েছে। তারা একটা সময়ে ভারতের চেয়েও অর্থনীতিতে স্ট্রং ছিল, বাংলাদেশ তো তাদের কাছে কিছুই ছিল না। এখন পাকিস্তানের পরিস্থিতিটা কি? বাংলাদেশের চেয়েও অনেক নিচে অবস্থান করে পাকিস্তানের অর্থনীতি। কেন করে? যুদ্ধ, শুধু যুদ্ধের কারণে। ভারত সবসময় যুদ্ধ এড়িয়ে চলার চেষ্টা করে, কিন্তু পাকিস্তানের খোঁচানোর কারণে, বারবার হুমকির কারণে এবং বারবার তাদের দেশের ভিতরে সন্ত্রাসী হামলার কারণে তারা পাকিস্তানের সাথে কম বেশি যুদ্ধ করতে হয়। তবে দীর্ঘ করে না, কারণ তারা চিন্তা করে যে আমার দেশের ক্ষতি হচ্ছে। সে কারণে ভারত সবসময় চায় আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাগুলি সমাধান করতে। চায়না ঠিক একই কাজ করে, যার কারণে চীনের অর্থনীতিও ঠিক একইভাবে হু করে উঠে যাচ্ছে। দেখেন, পৃথিবীতে সবচাইতে সমৃদ্ধশালী যে দেশগুলো আছে, তারা যুদ্ধের ভিতরে নাই। তারা যুদ্ধের ভিতরে নাই, তারা যুদ্ধ থেকে অনেক দূরে অবস্থান করে। যে দেশগুলো যুদ্ধবাজ, যুদ্ধ করেছে, তাদের অর্থনীতি কিন্তু ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ যতটা তারা এগিয়েছে, ঠিক ততটা তারা পিছিয়ে যাচ্ছে। ভালো, মানে তারা সমৃদ্ধশালী হচ্ছে না। এখন আমাদের ওই যে কথাটা বলছিলাম যে ভারত যুদ্ধ চাচ্ছে না, এখন বাংলাদেশের এই পূর্ব অংশ থেকে ওই সময়ের সরকার তাদেরকে এই নিরাপত্তাটা দিয়েছে। ওই যে বলছে ভারতকে আমি যা দিয়েছি ভারত ভুলতে পারবে না, এটাই দিয়েছে, মানে নিরাপত্তাটা তাদেরকে দিয়েছে যে এদিকে তোমাদের টেনশন নেই, তোমরা অন্যদিকে টেনশন করো বা অন্যদিকে তোমরা শক্তি বাড়াও, বাট এই দিকটা আমরা দেখছি, এদিক থেকে তোমাদের উপর কোনো হামলার কোনো সম্ভাবনা নেই, কোনো জঙ্গি হামলা কিংবা কোনো বিচ্ছিন্নতাবাদী হামলা এর কোনো সম্ভাবনা এদিক থেকে নেই, তোমরা নিরাপদ থাকতে পারো। এই নিরাপত্তার গ্যারান্টিটা তখনকার সরকার ভারতকে দিয়েছে। এর বিনিময়ে ভারত
এমন সুবিধা দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে, তারা বাংলাদেশকে সাপোর্ট করত, বাংলাদেশকে সহযোগিতা করতো। ওই যে আমাদের রফিক ভাই অনেক আগের কথা, আরো 5-6 মাস আগে আমরা আলাপ করছিলাম, ক্রিকেটে বাংলাদেশকে টেনে তোলার পিছনে ভারতের বিশাল অবদান রয়েছে। তো এই হলো কথা। অর্থাৎ আমাদেরকে যেভাবে বোঝানো হয়েছিল ওই যে সমমর্যাদার কথা, আরে ভাই সমমর্যাদাটা কি? ওইটা খায় না মাথায় দেয়? সমমর্যাদা ছাড়া কি কোনো দেশের সরকার প্রধান আরেক দেশে যায় নাকি? মর্যাদা দেয়। যাই হোক, রফিক ভাই আসছেন। রফিক ভাই আপনার অসম্পূর্ণ আলোচনাটা করবেন, আমরা শেষ করবো আজকের আলোচনাটা, আমরা বেশি দীর্ঘায়িত করবো না। রফিক ভাই কি এখন কোনো প্রবলেম আছে ওখানে? না, এখন আপাতত প্রবলেম নাই। এখন দেখেন আপনি যেটা আসছে, আপনি এই যে এত বড় হুঁশিয়ারি শিল্প, সেটা কিন্তু মানে বন্ধ হওয়ার পথে। বন্ধ মানে আমাদের দেশের চাহিদার জন্য যতটুকু চলবে, কিন্তু এই যে আপনার হাজার 3,000 4,000 হুঁশিয়ারি শিল্পের মধ্যে অলরেডি আপনার 2,000 বন্ধ হয়ে গেছে, এত শ্রমিক হয়ে গেছে। এইগুলি আপনার তাহলে এর কি হবে? এবং ওরা কিন্তু আহ্বান জানাইছে সরকারকে এটা ফয়সালা করার জন্য। এখন যদি ফয়সালা যদি করতে হয়, আপনার সাথে যদি আমার যে স্বার্থ জড়িত, সেখানে কিন্তু আমাদেরই আগে যাওয়া উচিত। এবং ভারতের পক্ষ থেকে যথেষ্ট সম্মানজনক ভাবে আপনার করা হইতেছে, আপনার যাওয়ার জন্য হ্যাঁ রফিক ভাই, আমাদের সরকার প্রধানমন্ত্রী শপথ নেওয়ার ওই দিনই আমন্ত্রণ পত্র নিয়ে আসছে স্পিকার ভারতের। এর আগে বেগম খালেদা জিয়ার সাবেক প্রধানমন্ত্রী, তার জানাজার সময়ে কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সেখানে উপস্থিত হয়েছিলেন। আর কত মর্যাদা আমাদেরকে দিবে? এর চেয়েও বেশি মর্যাদা আমাদের দরকার আছে। আপনার না মর্যাদা পাইতেন। মর্যাদা আসলে কি, আপনার যে জিনিসই সহজভাবে পেয়ে যাবেন সেগুলি থেকে আপনি তখন সেগুলি মূল্যায়ন থাকা না। যেমন আমি বলি আপনাকে, এখন মর্যাদার কথা আসছে, যেহেতু এই দেশ যদি এই ভারত বাংলাদেশ যদি আপনার পূর্ব পাকিস্তান তাইতো থাকতো, তাহলে আপনার কি মর্যাদাটা পাইতেন পাকিস্তানের কাছ থেকে? পাকিস্তানি একজন রাজনীতিবিদের একজন সাক্ষাৎকার রাশেদ ভাই কিন্তু এটা উঠায় ধরছিল একদিন, যে তারা আমাদেরকে মানে কামলা মজুর হিসাবে বাংলাদেশকে ট্রিট করতো, মানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে ট্রিট করতো। চাকরি বাকরির ক্ষেত্রে সবকিছু কিন্তু দ্বিতীয় শ্রেণীর মধ্যে রাখছে। আমাদেরকে ভালো ভালো পোস্টে কোনো সময় চাকরি দেয়নি, ছোটখাটো পোস্টে সবসময় চাকরি, P1 চাপরাশির মধ্যে চাকরিও পর্যাপ্ত পরিমাণে দেয় নাই। তাহলে এখন আপনি সেই যদি সেটা চিন্তা করেন, তাহলে এইটা যদি বাংলাদেশের যে স্বাধীনতার মূলে যে সহযোগিতা, সেটা হলো আপনার ভারত। তাহলে আপনি যদি এখন পূর্ব পাকিস্তান থাকতেন, তাহলে আপনার আজকে ওই যে বেলুচিস্তান, আপনার কাশ্মীর, এরপরে আপনার খাইবার পাখতুন, তাদের মতো আপনি সম্মান পাইতেন, তাই না? এরকম সম্মানিত পাইতেন। এখন আসলে কি জানেন, মানে বেশি মানে একটু এটা নিয়ে তো অনেকেই আলোচনা করতেছে, সব বিশেষজ্ঞ মহল থেকে এই আলোচনা হচ্ছে যে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে মনে হয়। এখন সরকার কিভাবে চিন্তা করবে, সরকার বুঝবে, দেশ সরকার চালাবে। শুধু আমরা হলো ছায়া দেখা, আমাদের কপালে যেটা হয় সেটা তো হবেই। কারণ আপনার 24-এর আগে ধরেন আমরা এক ধরনের একটা সিচুয়েশন ছিলাম, 24-এর পরে কিন্তু আমরা কিছু সিচুয়েশনে আছি। এখন আমরা সবাই বুঝতেছি, সবচেয়ে বেশি বুঝতেছি আপনার গরিব মানুষ যারা আছে, বিশেষ করে আপনার খেটে খাওয়া মানুষ, তাদের আসে কর্মসংস্থান আপনার নাই। ম্যাক্সিমাম লোকই একদম যে বেকার অবস্থায় আছে। এখন চুরি ডাকাতি চিন্তায় বেড়ে গেছে গা। এখন আসলে ধরেন সরকার কি বুঝবে সেটা সরকার বুঝবে, এটা আমাদের আসলে বলার কিছু নাই। তবে এই যে সমতার ভিত্তিতে অসমতাটা কোথায় সেটা আমি খুঁজে পাইলাম না এই পর্যন্ত। আপনি কোথায় যে নত জনুক সেটা আমরা খুঁজে পাইলাম না, তাই না? এখন আপনার এত দেশের স্বার্থ যেখানে জড়িত, সেখানে আপনি যাবেন না। যাদের কাছ থেকে আমরা অনেক কিছু পাওয়ার দরকার, চিন্তা করেন, যাদের কাছ থেকে আমাদের পাইতে হয়। জি রফিক ভাই আপনি বলেন, শুনেন, জি শেষ করবেন, আমরা টপিকে যাব, আলোচনা দীর্ঘ করব না। জি না, উদাহরণটা কিন্তু সাথে সাথে থাকতে হবে, যেটা উপস্থিত মানে সেটা নিয়ে আমরা উদাহরণটা দিতে হবে। উদাহরণ তো অনেক আছে, তার মধ্যে উপস্থিত উদাহরণ দিই, যেখানে 400 টাকার কেজি কাঁচামরিচ যদি না আসতো, এখানে ধরুন 700 টাকা, আর এই কাঁচামরিচ মানে 100 টাকা কিনতেছেন। আপনি জ্বলন্ত উদাহরণ আর কি দিব বলেন? আর একটা উদাহরণ হলো আপনার একদম চরম বিপদ, আমাদের জ্বালানির সবচেয়ে বড় ক্রাইসিস,
যেটার জন্য হেমরগঞ্জে আপনার জ্বালানি আনতে হয়েছে পাইপলাইন দিয়ে, যে পাইপলাইন থেকে গ্যাস এবং তেল নাকি সব ইন্ডিয়াতে পাচার করার জন্য শেখ হাসিনা রেডি হয়েছিল। এইটা দিয়ে আমাদের জ্বালানি আসতেছে। এখন দেখেন, যদি ভারতে যদি পর্যাপ্ত পরিমাণে গ্যাস থাকতো, ভারত থেকে গ্যাসও আনতো, ভারতে যদি পর্যাপ্ত পরিমাণে যদি থাকতো, আপনার বিদ্যুৎ যদি থাকতো তাদের, বা বিদ্যুৎ ইচ্ছা করলে আনা যায় না, ইচ্ছা করলে আনতে পারে, কিন্তু মানে বিদ্যুৎ আনাটা একটু কঠিন, কারণ বিদ্যুতের জন্য নতুন করে আপনার লাইন তৈরি করতে হয়, সেই জন্য আনাটা কঠিন, নাহলে বিদ্যুৎও নিয়ে আসতো। পাইপলাইন যদি তৈরি না থাকতো তাহলে আপনার কি হইতেন? আর এই পাইপলাইন নিয়ে কত কিছু হয়েছে, ভারতের কাছে সব বিক্রি করে দিছে। এইগুলি যেমন আপনার, আমি তো বলি আমরা তো না, যারা এখন লাইম লাইটের আছে, যাদেরকে এখন মানুষ সবাই চিনে, এখন তাদের কথা মানুষ কিছু গুরুত্ব দেয়, তারাই কিন্তু এখন বলতেছে যে আমাদের সরকার প্রতিনিধির অবশ্যই উচিত দেশের স্বার্থে ভারত সফর করা উচিত, যেখানে আপনাকে একটা সম্মান দিচ্ছে, এই সম্মানটা আপনি যদি রক্ষা না করেন তাহলে কিন্তু পরবর্তীতে এর কিন্তু ব্যতিক্রম, এমন ব্যতিক্রম হবে যেটা চিন্তা করা যায় না। এবং যারা কারা বলছে, বড় বড় বিশিষ্ট ব্যক্তি, তারা আপনাকে একটু থামাই, যে আপনি যে বললেন যে আপনাকে সম্মান দিচ্ছে, তারপর আপনি যাচ্ছেন না। ভাই, আমার সম্মান দেখ বা না দেখ, আমার দেশের স্বার্থে, আমার জনগণের স্বার্থে, আমার এই যে 18 কোটি মানুষের ভবিষ্যতের স্বার্থে তো আপনি সবার সাথে সুসম্পর্ক রাখবেন তো, নাকি নাকি আমাদের এই 18 কোটি মানুষকে যুদ্ধের দিকে, ঝামেলার দিকে ঠেলে দিবেন? এখন তো আমরা তো এরকমই, আমরা তো কিছু বুঝি না, আমরা তো বুঝার তো কিছু নাই। আমরা যেখানে সবাই বলতেছে, আমি তো বলতেছি, সব বিশেষজ্ঞ বলতেছে, আমরা বলতেছি, সবাই বলতেছে যে ভারতে যাওয়া উচিত, ভারতে যাওয়া উচিত। সরকার নতুন করে আবার আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললো যে আলোচনা চলতেছে। এর আগে বলছে শর্ত ছিল, এই শর্ত কিন্তু নাই। আজকে কিন্তু এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে নতুন নিয়োগ পাচ্ছে, হুমায়ুন কবির সাহেব, উনি বলছেন না, যে শর্তর যে কথাটা আসছিল আগে 2টা না 3টা শর্ত, এই শর্ত এখন আর নাই। শর্ত নাকি উঠে গেছে অলরেডি, শর্ত নাকি এমনি বাতিল করে দিচ্ছে, বা কেন বাতিল করছে, উইথড্র করছে কেন, সেটা ওনারাই জানে। শর্তটা তো এটা কূটনৈতিক, রফিক ভাই, শর্ত দিয়ে যে এই বিষয়গুলো, এগুলো তো আর কূটনৈতিক বিষয় না, এগুলো তো হলো এক ধরনের, মানে কি বলবো, লোকাল বিষয়। কূটনীতির ভাষা তো শর্ত দিয়ে হয় না, আলোচনার মাধ্যমে হয়। যত জটিলতা হোক, আপনার সাথে আমার যুদ্ধ চলছে, এই সময় আপনার সাথে আমার আলোচনা হতে পারে, আর আলোচনা না হলে তো এই যুদ্ধ থামবে না। আলোচনা তাই তো হয়, যুদ্ধ অবস্থায় তো আলোচনা হয়, তাই না? যুদ্ধ যখন থাকে তখনই তো আলোচনা হয়। তো যুদ্ধ হচ্ছে, আমি আলোচনা করবো, তোমার সাথে কিসের আলোচনা, তুমি হ্যান করো ত্যান করো, তারপরে দেখা যাবে। এটা এখন দেখেন ভাষা হয়, সে কারণে হয়তো তারা বুঝতে পেরেছে যে এটা এইভাবে শর্ত দেওয়া ঠিক হয়নি, এখন সেখান থেকে হয়তো পিছনে সরে আসছে। জি রফিক ভাই, আরেকটা প্রসঙ্গ খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এই আলোচনার সাথে মানে ওই কানেক্ট আছে। আপনি আর অনুপস্থিতিতে আমি কিছু কথা বলেছিলাম, যে বিষয়টা বলেছিলাম সেটা নিয়েও একটু কথা বলা লাগবে। সেটা হলো চিকেন নেকে, এই শিলিগুড়ি করিডোর, যেটা চিকেন নেকে ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড তৈরির ঘোষণা দিয়েছে ভারত। বারবার চিকেন নেকে সফর করছেন অমিত শাহ। এই অঞ্চলে ভারতের নিরাপত্তা বলয় তৈরি করার, মানে এই যে বারবার যে অমিত শাহ সেখানে সফর করছেন, সেখানে কঠিন নিরাপত্তা বলয় তৈরি করছেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিষানগঞ্জ এবং আসামের ধুবড়িতে তাদের যে সেনা ঘাঁটি রয়েছে, এই 3টা পয়েন্ট থেকে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড। এই চিকেন নেককে তারা এইভাবে নিচ্ছে। এর আগে 54 বছরে ভারত কখনো এই পয়েন্টটার এত নিরাপত্তা ব্যবস্থা করতে আমরা দেখিনি, এবং এই ব্যবস্থা যা হয়েছে এগুলো একেবারে সত্য নতুন, মানে নতুন বলতে ইউনূস সরকার গঠন করার পর থেকেই এই ব্যবস্থা। আমার প্রশ্ন হলো, আসলে কারণটা কি? এর টার্গেট কি বাংলাদেশ? ওই যে পাকিস্তান বলছিল পূর্ব দিক থেকেও তোমাদেরকে আক্রমণ করে, এরকম সে কারণে, নাকি সেখানে চীনকে লক্ষ্য করে? রফিক ভাই, চীন তো ভারতকে খুব একটা হুমকি দুমকি দিতে আমরা দেখছি না। রফিক ছিলেন মাহমুদ ভাই, আপনি কিন্তু অলরেডি আপনি বলেই খুঁজছেন, আর আমরা এগুলো তো বহুত আলোচনা করছি। ছিলেন 54 বছরে আপনার আগে সমস্যা ছিল না, কিন্তু ইউনূসের শাসনের পরে থেকে শুরু হওয়ার থেকে, ইউনূস যেখানে সরকার প্রধান, ইউনূস প্রকাশ্যে যখন বলছে যে চিকেন নেক অস্থির করে দিবে, তাদেরকে বিচ্ছিন্ন করবে। আরেকটা জিনিস খেয়াল করেন,
আপনি আমি সাধারণ মানুষ যদি বলি একটা কথা থাকে, কিন্তু যখন আপনি সরকার প্রধান বলে, সরকার প্রধানের মন্ত্রীরা যদি বলে এবং সাবেক সেনা কর্মকর্তারা বলে, এটা কারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। সাবেক সেনা কর্মকর্তা, সরকারের মন্ত্রী বা উপদেষ্টা এবং সরকার প্রধান যদি বলে এই ভারতের এ নিয়ে, এবং ভারতের সবচেয়ে চিরশত্রু, সবচেয়ে শত্রুতা করে যে দেশটা, মানে সারাদিন যে দেশের মানে সরকার এবং সেনাবাহিনী সারাক্ষণ প্রতিনিয়ত ভারতের কিভাবে ক্ষতি করা যাবে, ভারতকে কিভাবে অস্থিতিশীল করা যাবে সেই চিন্তা করে, এবং তারা যদি ওপেনলি বলতে পারে যে আমরা পূর্ব দিক থেকে আক্রমণ করব, তাহলে পূর্ব দেশ হলো বাংলাদেশ, তাহলে তো তারা অবশ্যই এই জিনিসটা চিন্তা করবে। আর বাংলাদেশে যেহেতু একটা ভারত বিরোধী বিরাট পক্ষ আছে, যারা সেনা কর্মকর্তা গুলো সাবেক, তারা প্রকাশ্যে বলে আপনার চিকেন নেককে আলাদা না করা পর্যন্ত বাংলাদেশ শান্তিতে থাকতে পারবে না। খেয়াল করেন কথাটা, চিকেন নেককে যদি বিচ্ছিন্ন না করা হয় তাহলে বাংলাদেশ কখনো শান্তিতে থাকতে পারবেন, শান্তি পাবে না। এটা হলো সাবেক সেনা কর্মকর্তাদের ভাষ্য। সে তারা যদি এই কথাটা বলে, তাহলে ভারত তো তার নিজস্ব আপনার নিবে, অবশ্যই সিকিউরিটির ব্যাপারটা নিবে না, অবশ্যই সিকিউরিটির ব্যাপারটা নেবে। এটা তো আপনি অন্যভাবে দেখার কোনো সুযোগ নাই। এবং এটা ভারত, এটা আমি দেখতেছি যেটা একদম মানে তাদের যে কাজটা করতেছে, আমার কাছে তারা কিন্তু সতর্কতামূলক যে কাজ করতেছে তাদের দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এটা কিন্তু তারা মানে সঠিক কাজটাই করতেছে। কারণ যেহেতু আপনি যদি বারবার হুমকি দেন, আমরা ভারতের সাথে যদি তুলনা করে সামরিক বা অন্যান্য অর্থনৈতিক সব দিকে চিন্তা করে, তাহলে কিছুই না ভারতের কাছে। এরপরেও যদি আমাদের পক্ষ থেকে যদি এরকম আপনার বিবৃতি আসে, এরকম ওপেন বক্তৃতা আসে, তাহলে তো তারা চিন্তিত হবে না। কারণ তাদের দেশে তো বছরে ২-১ বার কিন্তু আপনার সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটনা ঘটে, এবং এটা কোথা থেকে ঘটে? বাইরে থেকে ঢুকে সন্ত্রাসীরা ঢুকে গিয়ে কাজ করে, বিশেষ করে পাকিস্তান থেকে আসে, পাকিস্তান থেকে এই ঘটনা ঘটায়। এখন বাংলাদেশ থেকে যেহেতু বাংলাদেশের মধ্যেও এরকম বৈরিতা অনেক বেরিয়ে আসছে, সেই সেক্ষেত্রে তারা তো এই আপনার সিকিউরিটি নিবে না, এবং এটা সিকিউরিটি নেওয়ার পিছনে এইটা মূল কারণটাই তো। কারণ এর আগে তো এরকম নেওয়ার দরকার পড়ে নাই, যদিও তারা কাঁটাতারের বেড়া দিছে, অনেক আগে থেকে চিন্তা করতেছে, এই জিনিসটা চিন্তা করেই কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। আর নতুন করে কিন্তু ওই জায়গাগুলিতে তারা কিন্তু সামরিক আপনার আপনার উপস্থিতি বাড়াইছে। কারণ যেহেতু চিকেন নেক নিয়ে কিন্তু অলরেডি প্রকাশ্যে স্পষ্ট বিবৃতি দেওয়া হয়েছে বাংলাদেশের সরকার প্রধান, প্রধানমন্ত্রী এবং সাবেক সেনা কর্মকর্তা। এরা কিন্তু এই তিনটা প্রকৃত গুরুত্বপূর্ণ ব্যক্তি। এটা কিন্তু আমি আমার মতো সাধারণ মানুষ বলি নাই, আমার মতো রাজনীতি ব্যক্তিত্বটা বলে নাই, তা না, যারা রাজনীতিবিদ তারা বলে নাই, যারা প্রশাসন লেন থাকে তারা কিন্তু এই কথাগুলো বলছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু। সুতরাং ভারত কিন্তু এই জিনিসটা তার দেশের মানুষের সিকিউরিটির ব্যাপার চিন্তা করে কাজগুলি করছে। এটা কিন্তু আপনার যৌক্তিক, অত্যন্ত যৌক্তিক। যেমন আমাদের দেশের পক্ষ থেকে বলতেছে যে কাঁটাতারে বেড়া দিবে কেন, কাঁটাতারে বেড়া দিতে পারবে না, দেওয়ার দরকার নাই, দিতে পারবে না, তাদেরকে নিষেধ করতেছে কাঁটাতারে বেড়া যারা ভারত না দেয়। ভাই, তোমরা যদি সারাক্ষণ যদি এরকম হুমকি ধমকি দেও, 7 সিটার আলাদা করবা, চিকেন নেক দখল করে দেবা, এইসব কথা বলো, তাহলে তো তাদের এক সিকিউরিটি নিবে না। এটা তো যৌক্তিক জিনিস মাসুদ ভাই, এটা তো অযৌক্তিক কিছু না। আর জেনে পাকিস্তান তো ওপেন আছেই তাদের বিরুদ্ধে। এবং আরেকটা জিনিস হলো পাকিস্তানে, এটার পিছনে আরো কিছু কারণ আছে মাসুদ ভাই। এই যে আপনার বেলুচিস্তানের যে সংঘর্ষ চলতেছে, যে কাশ্মীরে যে আপনার ঘটনা ঘটতেছে, সেগুলির জন্য কিন্তু ভারতকে কিন্তু দায়ী করতেছে পাকিস্তান। খেয়াল করেন জিনিসটা। এখন যেহেতু তাদেরকে নিয়ন্ত্রণ পুরোপুরি করতে পারতেছে না, বিশেষ করে বেলুচিস্তানকে নিয়ন্ত্রণ করতেই পারতেছে না। আর খাইবার পাখতুন ধরেন পাকিস্তান আফগানিস্তানের সাথে যুক্ত, তাদের কথা কিছু বলে না, তবে ইয়ার কথা কাশ্মীর এবং বেলুচিস্তানের কথা বলতেছে যে ভারত এখানে ইন্ধন যোগাচ্ছে। সেক্ষেত্রে ভারতকে বিপদ বেকায়দা ফেলানোর জন্য কিন্তু এরকম সন্ত্রাসী ঘটনা ঘটাইতে পারে। সেক্ষেত্রে এই যে ভারত যে এই কাজটা করতেছে, এটা কিন্তু অত্যন্ত বুদ্ধিদীপ্ত কাজ করতেছে, মানে তাদের দেশকে সুরক্ষার জন্য এই কাজটা করতেছে, একদম মানে সুন্দর একটা কাজ করতেছে। আর এগুলি ধরেন মনে করেন যে এখন যেটা জিনিসটা হচ্ছে সারা গ্লোবালি যে জিনিসগুলি ঘটতেছে আপনার আপনার ধর্মীয় উগ্রবাদী, যেটা কিন্তু সারা গ্লোবালি কিন্তু বেরিয়ে যাচ্ছে। কিন্তু আগের মতো মানুষের মধ্যে কিন্তু মানবতা বলেন বা সহিষ্ণু বলেন সেটা নাই। আমাদের দেশের কথা বলেন,
যে হারে আপনার ধর্মীয় উগ্রবাদিতা সৃষ্টি হয়েছে, যে হারে আপনার ধর্মীয় উগ্রবাদিতা তৈরি হয়েছে, সেটা আপনার চিন্তার বিষয়। যেমন আপনার কি হয়েছে, আপনার গান বাজনা। আচ্ছা ভাই, গান বাজনা একটা পক্ষ গান বাজনা করে, তাই না? আপনার প্রকাশ্যে পুলিশের যে আপনার যেখানে বেড়ে সেখানে গিয়া তৌহিদে জনতার নাম দিয়া গিয়া পুলিশকে আক্রমণ করছে। এই যে বর্তমান সরকারের দুর্বলতায় বাংলাদেশে চীনের আধিপত্য বাড়ছে, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ সাব্বির তোমাকে। বর্তমান সরকারের দুর্বলতায় চীনের আধিপত্য কিভাবে বাড়ছে, আসলে যেভাবে বলা হয় সেভাবে না। আসলে বর্তমান সরকার এখন যে পরিস্থিতিতে আছে তাতে বিদেশি বিনিয়োগ টোটালি নেই বাংলাদেশে। এখন সরকার কোনোভাবে একমাত্র যে বিনিয়োগ বা যে পয়সা আমাদের এই মুহূর্তে দরকার সেই পয়সা দিতে পারে একমাত্র চীন। আশপাশে আমাদের সাউথ এশিয়ান ব্লকে যে দেশগুলো আছে তার মধ্যে চীনই এখন পয়সা দিতে পারে। তো চীনের দিকে বাংলাদেশ ঝুঁকবে, এটা তো নর্মাল, কারণ চীন বাংলাদেশের দরকার। কারণ চীনের যে বেল্ট অ্যান্ড রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ ওই বার্মা পর্যন্ত, এইটা চীনের দরকার। আবার চীন যদি বাংলাদেশের ভেতরে ঢুইকা যদি সবকিছু করতে পারে তাহলে চীনের জন্য লাভ, কারণ চীন একদিকে মায়ানমারের দিকে চোখ রাখতে পারবে, আরেকদিকে ভারতের দিকে চোখ রাখতে পারবে। যেহেতু ভারত আর চীন দুইটাই অর্থনৈতিক শক্তি, আবার দুইটা নর্মালি পরাশক্তিও বলা যায়, কিন্তু অর্থনৈতিক শক্তি চীন এক নাম্বার এই মুহূর্তে এই দিকে। আর যদি সারা পৃথিবীতে ধরো তাহলে চীন হচ্ছে 2 নম্বর পরাশক্তি অর্থনৈতিক দিক থেকে। এরপরে তোমার 3 বা 4 আছে ভারত। সুতরাং চীন জানে যেমন আমেরিকারে টক্কর দিতে পারবে চীন আগামী 20 বছরের ভিতরে, তেমনি হয়তো 30, 35, 40 বছরের ভিতরে ভারত আবার চায়নাকে টক্কর দিতে পারে। প্রতি 100 বছরে এগুলো ঘুরে, এক এক সময় এক একজন। 100 বছর আগে ছিল ব্রিটিশ সাম্রাজ্য গেছে গে, এরপরে আমেরিকান সাম্রাজ্য আসছে, এখন আমেরিকারা টক্কর দিবে চায়না, এটা নর্মাল গাণিতিক হিসাব, এটার জন্য রকেট সায়েন্স লাগে না। সুতরাং চায়নার এখন দরকার হচ্ছে, চায়না এখন আমেরিকার সাথে ফাইট দিবে না, চায়নার এখন দরকার হচ্ছে যে ভারতের সাথে মারামারিতে যাবে না, তা মারামারিতে গেলে কিন্তু আবার ইকোনমি লস। তার চেয়ে অন্যভাবে যদি অস্থিতিশীল করা যায়, তো অন্যভাবে অস্থিতিশীল কিভাবে করা যায়? কারণ হচ্ছে বাংলাদেশের এখন যে অবস্থা, সরকারি ব্যবস্থা বা অবস্থা যেরকম, তাতে বাংলাদেশে মৌলবাদীদের ব্যাপক একটা উত্থান আছে। এই মৌলবাদীরা যদি কোনো মতে যায়, যদি ভারতে অস্থিতিশীল করে, বাংলাদেশ ভারত অস্থিতিশীল হয়, তাহলে চায়নার লাভ। চায়না চুপচাপ বসে, চায়না তো মাল বেচবে, পয়সা কামাবে। তোমার যে পয়সা দরকার 1 বিলিয়ন, 2 বিলিয়ন, 5 বিলিয়ন ডলার, চায়না ছুঁড়া ফেলাবে। নাও, এটা চায়নার হচ্ছে পকেট মানি দেওয়া। তুমি যেমন তোমার ছেলে মেয়েরও যে প্রতিদিন 20 টাকা 50 টাকা পকেট মানি দাও, ওই রকম চায়নার জন্য 2, 4, 5 বিলিয়ন 10 বিলিয়ন পকেট মানি দিলাম, দিয়া সে তার লাভ উদ্ধার করবে। আর সে এতগুলো টাকা দিবে, সুতরাং টাকা যখন দিবে তখন সে কিছু না কিছু তো লাভ নিবই। আপনার আমি টাকা দিব, আপনি কি আমার বোন জামাই লাগেননি বলে আপনার টাকা দেবো? বোন জামাইরা তো টাকা দেয় না এইভাবে, ঘরের বউয়েরই মানুষ টাকা দেয় না ঠিক মতো। শুধু চায়না দিবে, তো চায়না দিয়ে চায়না সুবিধা আদায় করবে না? এটা করবে। আর এইটা করার জন্যই চায়না, আর এখন জানে, বাংলাদেশও জানে যে চায়নার কাছ থেকেই একমাত্র পয়সা আনা যাবে যে কোনো উপায়ে। তিস্তা দুমু, গঙ্গা দুমু, পদ্মা দুমু, সব দিমু আপনাদের, আমগো টাকার দরকার, টাকা দেন, আপনাদের কি কি লাগবে লয়ে যান। কারণ এর আগে তো আমেরিকা তো লয়েই গেছে ম্যাক্সিমাম, এখন আর যা টুকটাক আছে এগুলো দরকার আপনারা লইয়া যান ভাই, তারপর আমগো টাকা দেন। আমেরিকা টাকা দিবে না, আমেরিকা তোমার পলিসিগতভাবে খেলবে, হ্যাঁ বহুত কিছু করবে, কিন্তু টাকা আমেরিকা দিবে না। আবার টাকা দিতে পারে আমেরিকা, আমেরিকা কাছে ঠিক আছে তোমার 1 বিলিয়ন ডলার লোন দিব, কিন্তু তুমি আমার থেকে বিমান কিনতে হইব, যুদ্ধ সামগ্রী কিনতে হইব, যেই টাকা আমি দেবো ওই টাকার পুরাটাই তুমি অস্ত্র কিনতে হইব। এটা হচ্ছে আমেরিকার সিস্টেম। সুতরাং এখানে চায়না চায়নার স্বার্থে আছে, ভারত ভারতের স্বার্থে আছে, যে যার যার স্বার্থে আছে। এখন ঘটনা হচ্ছে আমরা কিভাবে সবার স্বার্থের সাথে সংঘর্ষ না কইরা পিঠে হাত বুলাইয়া উঠতে পারবো, সেটাই হচ্ছে যে আমাদের দেশের চিন্তা করা উচিত। এই যে বেলুচিস্তানের নিয়ন্ত্রণে, অর্থাৎ বেলুচিস্তান নিয়ন্ত্রণে পরাশক্তিগুলো যে কারণে মরিয়া হয়ে উঠছে, এইটার পেছনে কি
মনে হয় যে এই যে বিনিয়োগ যেটা অতীতে বেলুচিস্তানে করা হয়েছে, চীন যেটা বিনিয়োগ করছে, সেটাকে বেলুচিস্তান স্বাধীন হওয়ার আগে তড়িঘড়ি করে তোলার জন্য এখন বেলুচিস্তানে চীনা কোম্পানিগুলো আগ্রাসন চালাচ্ছে বা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে? আপনার কি মনে হয়? ঘটনা হচ্ছে যে বেলুচিস্তানে চায়নার বিশাল ইনভেস্ট আছে পোর্টে, ওরা একটা পোর্ট করতেছে ওখানে। যে পোর্টটা আছে ওইটাকে আরো এক্সপ্লেন করা পোর্ট করতে, আর ওইটা হচ্ছে তোমার একদম পুরো সাগরের মাঝখানে। বেলুচিস্তানের ওই জায়গাটা যাদের কাছে আছে তারা পুরা আরব সাগর, লোহিত সাগর সব জায়গায় চোখ রাখতে পারবে। মজার বিষয়, তুই প্রথম যে পোস্টটা এই ছবিটা দেখাইছিল ওই ছবিটা একটু তোলো, তাইলে আরো বুঝাই দেওয়া সম্ভব পাবলিকে। পরাশক্তিদের এখানে ইন্টারেস্ট এইটা না, ওই যে ম্যাপটা, এইটা না ম্যাপটা। এই ম্যাপটাতে তুমি দেখো পাকিস্তান আছে, পাকিস্তানের পর বেলুচিস্তান যেই গোলাপি কালার দিয়ে বেলুচিস্তান করছে। আবার বেলুচিস্তানের এখানে যে অর্ধেকটা জায়গা দেখো, অর্ধেক না 3/1 জায়গা লাল দাগ আছে। হ্যাঁ, ওই অংশটা কিন্তু আসলে ইরানের, ওইটা ইরানের অংশ। আচ্ছা, গিলগিট বাল্টিস্তানের ওই কোনাটা পুরাটা ইরানের। এখন এই যে বেলুচিস্তানের বেলুচভাষী লোক এইখানেও আছে, বেলুচভাষী লোক ইরানের এই অংশেও আছে। অনেক আগে শাহা থাকা অবস্থায় তখন একবার আন্দোলন হয়েছিল, তখন ইরানের শাহা ইরানিয়ান আর্মি এবং পাকিস্তান আর্মি মিলে ব্যাপক গণহত্যা চালা একদম সব লেভেল করে দিছিল, আওয়াজ করবা না দুই দেশ। তো এখন যেহেতু ইরান যুদ্ধে লিপ্ত অলরেডি, এখন তার এক কোনা দিয়া যদি এই গ্যাঞ্জাম লাগাই দেওয়া যায়, বেলুচের এইখানেরও যদি গ্যাঞ্জাম লাগায়, আর এটারও যদি কোনো মতে ইরান থেকে কাট করে নিয়ে ভাঙা দেওয়া যায়, তাহলে তো আমেরিকার লাভ, ইসরায়েলের লাভ, ওদের লাভ। বেলুচরা যখনই ভাঙা যাবে, বেলুচের মধ্যে এখন ইনভেস্ট হতে দেখবো যে ইসরায়েল করতেছে। বা তুমি কিভাবে শিওর হইবা যে ওইখানে আমেরিকা আসলে পয়সা ঢালতেছে না, আমেরিকা অস্ত্র শস্ত্র পয়সা দিতেছে, যেটারে কাম কর, কারণ হচ্ছে চাইনিজ আধিপত্য এখান থেকে সরাও। কারণ এইটা যদি নষ্ট হয়ে যায়, তারপরে তো চায়নারা তো পাকিস্তানের গলায় পাড়া দিবে, বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে রাখছে, সব হারাবে। সুতরাং চায়না এইটাও ছাড়বে কেন? এখানে চায়নার মেন ম্যাটার হচ্ছে ওদের বিজনেস, ওরা পয়সা ঢালতেছে এমন এমন জায়গায় যেখান থেকে ব্যবসা তুলে আনবে। এই যে চাইনিজ কোম্পানি, এই যে এটা কিন্তু পোর্ট, বিশাল পোর্ট, এটা কিন্তু পুরোটা চাইনিজ ইনভেস্টমেন্ট। এই পোর্ট সমস্ত রেয়ার আর্থ, খনিজ সম্পদ এইখান থেকে তুলে নিয়ে যায়। তার কথা হচ্ছে বেলুচের লোকজন কি এটা জানে না, বুঝে না? হেরা সামনের দিকে যায়, ওই যে পাইকাদের লোক ওখানে ফাইট করে, ওদের ভাঙিয়া ফেলায়, চুইরা ফেলায়, হেরা এসে এইটারে সাইজ করে দেয় না কেন? এই জায়গাটা না আগে সাইজ করে দিবে হেরা এইটা সাইজ করে দিলে চায়না উঠে যাবে। এই যে পাইকা সরকার কিন্তু একটু বিপদেই আছে, অনিশ্চয়তায় বিদেশি বিপদে আছে। মানে দেখো, একমাত্র চায়না ছাড়া আর কোনো ইনভেস্ট ওখানে নাই। পাকিস্তানের 99% বিদ্যুৎ পুরোটা চায়নার হাতে, পুরোটা। ফুল ইনভেস্ট চায়নার হাতে। চায়না ইনভেস্ট করছে, বিদ্যুৎ করতেছে, সরকার কিনতেছে, মানুষকে বেচতেছে। সরকার আবার ওই পয়সাও দেয় না চায়নারে, কয় যে এই মুহূর্তে টাকা নেই, আগামী বছর লইস। আরব আমিরের টাকার জন্য পাড়া দিছে, তাড়াতাড়ি সৌদি জোটে যাইয়া সাইন টাইন কইরা, তুমি আমার ভাই, আমি তোমার ভাই, আসো দুইজনে মিলেমিশে খাই, পয়সা দেন, পয়সা দিছে। সৌদিরে রক্ষা করতে গেছে, সৌদিরও রক্ষা করতে হবে। চায়নার অবস্থাও খারাপ, চায়নারও দিচ্ছে পাইকাদের। তো বাংলাদেশে যেরকম কোনো ইনভেস্টমেন্ট নাই, ফরেন ইনভেস্টমেন্ট পাকিস্তানও নাই। পাকিস্তান চায়না করবে কি? এখন ধরেন এই মুহূর্তে বেলুচিস্তান স্বাধীন হয়ে গেল, তাহলে চীনের এই বিনিয়োগটা কি হবে? চীনের বিনিয়োগ ফর দা ফায়ার। চীনের এই বিনিয়োগ শেষ, তবে শেষ না। চায়না হয়তো আবার যায় বেলুচদের সাথে যায় আলোচনা করবে যে ঠিক আছে, তোমরা স্বাধীন হয়ে গেছো, ওয়েল অ্যান্ড গুড, আমাদের এখানে বিনিয়োগ আছে, আমরা আরো দিতেছি, তোমাদেরকেও পয়সা দিতেছি, আমাদের এই জায়গাটা আমাদের দাও, আমরা করি। হইতে পারে এরকম, আবার নাও হইতে পারে। কারণ হচ্ছে এখন বেলুচরা স্বাধীনতার জন্য যারা সহযোগিতা করবে তারাও যায় কইতে পারে যে আমরা আছি। ভারত যদি হেল্প করে, তখন ভারত করবে যে তোমরা এটা দিও না, আমরা আইতেছি, ওর টাকা তোমার। চায়না এখন তার টাকা বাঁচানোর জন্যই রয়েছে। তার মানে এখানে আমেরিকার দুই দিক থেকে লাভ। ইরানের ওই সাইডটা কাইটা যদি এখানে একটা স্বাধীন রাষ্ট্র করতে পারে, ইরানের পাছায় একটা বিস্ফোরণ,
একই সাথে চীনের ইনভেস্টমেন্ট লস, মানে চীনকে ডাবানোর জন্য বেলুচিস্তান, এই জন্য বেলুচিস্তানের সর্বোচ্চ নেত্রীকে আমেরিকা নোবেল দিছে, মেহরাং বেলুচকে। হইতে পারে, কারণ এরা তো নোবেল, শান্তিতে নোবেল, যখনই কাউরে শান্তিতে নোবেল হ্যাঁ, দিবে শান্তিতে। মনে করবা যে ওই অশান্তি করবে। যেমন ওই যে আরেকটা দিছে না, কি মাচোদানা কারে, যত মাচোদা আচোদা খাচোদা এগুলার এই নোবেল দিবে শান্তিতে। এরা শান্তির জন্য পৃথিবীতে কখনো কাম করে নাই। আপনার বাড়ির পাশে একজন তো দিছে, ওয়াং চাং সুচি। ওই আর কি, এগুলো সবগুলারে দেয়, মানে হচ্ছে যে এগুলারে দিয়া তোমার ওয়ার্ল্ড মার্কেটে খাওয়ায়, মিডিয়াতে খাওয়ায়, এরপরে কাম চালে। এটা 20, 25, 30 বছরের পরিকল্পনা নিয়ে নামে আস্তে আস্তে। মানে এরা খেলাটা খেলে ধীরে ধীরে খেলে। হ্যাঁ, খুবই সুন্দরভাবে। তার মানে দর্শক, আপনারা এবার বুঝতে পেরেছেন হয়তোবা, কারণ বেলুচিস্তানের স্বাধীনতা নিয়ে আমেরিকার যে ডিপ্লোমেসি, এটা অনেকটা শাঁখের করাতের মতো, যাইতেও কাটবে আসতেও কাটবে। এছাড়া আরেক কাহিনী আছে কিন্তু এখনো কোথাও আলোচনা হয়নি, একটা কথা বলি তোমারে, আরেক কাহিনী। বলেন 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 বলেন। সেটা হচ্ছে জাপানের সংসদে এইবার তাদের টোটাল জিডিপির 2% বেশি, 2%-এরও বেশি তারা সামরিক খাতে ব্যবহার করবে। তার কারণ কি? তারা গতকালই এটা বলছে পুরো, যে তারা করতেছে যে চায়না, রাশিয়া এবং কোরিয়া, এই তিনটে এখন তাদের জন্য হুমকি। চায়না কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে তারা চুক্তি করছিল যে তারা আর কখনো যাবে না, যার কারণে যে তোমার হুন্দাই, ওই অমুক কোম্পানি, তোমার বড় বড় যত কোম্পানি এই জাপানের, এরা কিন্তু আগে কিন্তু একসময় কিন্তু বিমান বানাইতো, বোম বানাইতো, প্রপেলার বানাইতো, এগুলো ওরা পরে গেছে গাড়ি ঘোড়া এইদিকে। এখন তারা আবার বলছে না, তারা হুমকি, কারণ তারা দেখছে কি জানো, আমেরিকার বিশাল বেস আছে জাপানে, আমেরিকার সাথে চুক্তি ছিল কোনো সমস্যা হইলে তারাদেরকে রক্ষা করবে। জাপান কিন্তু এখন থেকে জারুগা না, জাপান কিন্তু সে বহু আগে থেকে শয়তান ছিল। জার্মান যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করে, জাপান কিন্তু কোথায় তোমার ব্রাজিলে যায় পর্যন্ত বোমা হামলা করে আইছে, নৌবন্দর উড়ে দিছে। হ্যাঁ, চায়নার অর্ধেকটা দখল করে নিছিল, রাশিয়ার বহুত অংশ দখল করে নিছিল চায়না। পরে তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এগুলো সব ছুটছে। এবং তোমার রাশিয়া সম্ভবত 1 বছর ফাইট করে জাপানের সাথে হারছিল, চায়না প্রায় 28 মাস ফাইট করে হারছে, অনেক জায়গা দখল করে নিছিল জাপান, পরে ছেড়ে দিছে, ঠিক আছে। এখন আবার জাপান যখন সেই তার আগের জায়গায় যাচ্ছে, তাদের কথা হচ্ছে যে আমরা যতই যাই কিছু করি আমরা হুমকির মুখে। এখন এটা কিন্তু চিন্তার ভাঁজ ফালাই দিছে আবার চায়নারে এবং রাশিয়ারে। আর চায়না তো জানে জাপান কি জিনিস ছিল আগে। এখন যত যাই কিছুই হব, ওই যে একটা কথা কয় না যে ভাই আমি অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং কি আর জমা দিছি? আমি অস্ত্র বানাই না, আমি গাড়ি বানাই, জেট ইঞ্জিন বানাই, অমুক বানাই, তমুক বানাই, কিন্তু চাইলে তো আমি আমার সেই ফর্মুলা দিয়া একটু আপগ্রেড করে সেই অস্ত্র আরো ভালোভাবে বানাই দিব। এখানে এখন খেলা আরো চলতেছে, আরো মাসখানিকের ভিতরে দেখো এটা যুদ্ধ কোথায় যাওয়া হয়, কোথাকার যুদ্ধ কোথায় যাওয়া হয়, সব দিকেই বিপদ আছে। জাপানের এটা এখনো কেউ আলোচনা করে নাই, দেখবা 2 দিনের ভিতরে শুরু হবে, 2-3 দিনের ভিতর শুরু হবে। জাপানের ডিপ্লোমেসি এখানে আবার একটু ভিন্নভাবে বাংলাদেশের জিওপলিটিক্যাল পরিস্থিতিতে কি প্রভাব ফেলবে? জাপান তো আমাদের উন্নয়ন সহযোগী দেশ, হ্যাঁ, এই জন্যই বলছি। অত ডিপ্লোমেসি তুমি ওইটা বাদ দাও। আমাদের দেশে যদি শান্তি না থাকে, অস্থিতিশীল পরিস্থিতি থাকলে কোনো বিদেশি বিনিয়োগ আসে না, সোজা কথা হয়েছে এইটা। বিনিয়োগ যারা করে, তারা যারা টাকা ইনভেস্ট করে, তারা চিন্তা করে যে আমার টাকাটার রিস্ক কতটুকু, আমার টাকা বাঁচবে কিনা। এই যে কিছুক্ষণ আগে তুমি যেমন বললো না বেলুচে চাইনির কি হবে, চায়না নিয়ে যেমন চিন্তা করতে চায়নার এই টাকা কি হবে, বিদেশি যে কেউ চিন্তা করতে বাবরে বাবা আজকে তারেক জিয়া ভাইয়ার সরকার, কালকে না জানি কার সরকার আইব, তখন আমার বিনিয়োগের কি হইব, তখন আমার এই বিনিয়োগ নিয়ে যাইতে পারবো কিনা, আমার এই বিনিয়োগ উঠাই নিতে পারবো কিনা, নাকি সরকার সব সিজ করে ফেলাইব, তখন হিসাব আছে না। এই জন্য বিনিয়োগ হয় না, জাপানও বিনিয়োগ করতে হয়, কেউই বিনিয়োগ করতে চাইতেছে না। তার মানে অস্থিতিশীল রাষ্ট্র দেখে কোনো বিদেশি দাতা সংস্থাও আমাদেরকে বিনিয়োগের জায়গায় আগ্রহ প্রকাশ করছে না। এক হচ্ছে অস্থিতিশীল, দ্বিতীয় হচ্ছে যে
শাসন ব্যবস্থা দুর্বল, দেশে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই। এখন ধরো বিদেশি বিনিয়োগ আসলো কি $50 বিলিয়ন দিল। এর এখন ভিতর তারা যে ইঞ্জিনিয়ার পাঠাইবো, হেগো ঘরে এসি চলবো না, হেগো টয়লেটে গেলে ফ্লাশে পানি চলবো না, তো এরা করবো কি? তাহলে এর ভিতর যে তিস্তা বিনিয়োগ গুলো করতেছে, তাহলে চীনের আধিপত্যটাকে টিকায় রাখার জন্য এই যে তিস্তা না, বিনিয়োগ যেটা হচ্ছে তিস্তা বিনিয়োগ বাংলাদেশে, কে বলছে হইছে? কিছুই হয়নি। ওই যে তারেক রহমান তাহলে যে ইয়েতে গেল, চীন সফরে গেল, এটা এমন মেমোরেন্ডাম সাইন হইছে যে আপনাদের সাথে কথা চলবে, আরো কোনো চুক্তি হয় নাই। সমস্যাটা এখানে কোনো আচ্ছা, চুক্তি হয় নাই, বিনিয়োগ আসে নাই, সমঝোতা স্মারক স্বাক্ষর হইছে। তার মানে কথা হচ্ছে যে ভাই তুমি সমঝোতা একটা মাইয়া দেখতে গেলা, বিয়েতে মেয়ে দেখতে হুম গেলা, ঠিক আছে, আপনার মেয়ে আমি দেখছি, আপনিও আমার ছেলে দেখছেন, তো আমরা বাসায় যাইয়া আলোচনা জানাবো। করে জানাবো। পোলার বাপ কইল, আর পোলার বাবার আলোচনাও করে নাই, জানায়ও নাই, তার মানে কি বিয়ে হয়ে গেছে? এখন এই বিয়ে যে হবে মেমোরেন্ডাম, তাহলে কি হবে? মেমোরেন্ডামেরটা কি হবে ওই তাহলে? রকম আর কি, যে আপনিও বলছেন, আমিও বলছি, আমরা পরে যাইয়া জানাইতেছি। কিন্তু কারণ কি এখনো উনি তো পর্যন্ত, জানাইতে পারবে না, কারণ উনি কিন্তু জানাবে ভাইয়া কেমনে? এখনো, আমেরিকা আবার কইয়া রাখছে না যে চায়নারে ঢুকতে দেওয়া যাবে না। সেটা বুঝছি, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ওই মেমোরেন্ডাম পাবলিকের সামনে ফ্ল্যাশ হয়নি। না অতীতের না সরকারও পাবলিক, কিন্তু এটা করে। না না না, এটা কখনোই করে না। এখানে বেশ কিছু বারবার একটা কথা, যে দেশের সবকিছু সবসময় প্রকাশ করা যায় না, আর বুঝবে কি? হুম, দেখি জিগাও তুমি বাংলাদেশের 90% লোক মেমোরেন্ডাম বানানটা করতে পারে কিনা, সেটাই তো পারবো না, তাহলে তারা আর আপনাকে কি একজন করবে? কোশ্চেন আপনাকে একজন কোশ্চেন করছে, রাশেদ ভাই, বর্তমানে আওয়ামী কর্মী বা বঙ্গবন্ধু ভক্ত, তারা যে খুন, পঙ্গু, ধর্ষণ হয়, তারা কি পরবর্তীতে সম্মানিত হবে? হ্যাঁ এখন ভাইজান, এটা তো সবাইকে আওয়ামী নোবেল লীগের প্রাইজ দিয়ে দেওয়া হবে। এটা তো আওয়ামী লীগের যারা নেতা আছে তারা বলতে পারবে, আমরা কি বলবো? সেইটাই, এটা হচ্ছে আওয়ামী আমরা লীগের তো নেতাদেরকে পর্যবেক্ষক বা জিজ্ঞেস করেন, বিশ্লেষক। এটা নেতাদের জিজ্ঞেস করেন। আবার যারা নেতারা এখন বলতেছে যে ওনারা ডিসেম্বরের আগেই ঢুকবেন, নেত্রী ঘোষণা দিছে ডিসেম্বরে ঢুকবেন, ওনারা নাকি আগেই ঢুকতেছেন, ওনাদের জিজ্ঞেস করেন ওনাদের জন্য কয়টা তোরণ বানাইতে হবে, কয়টা ফুলের মালা লাগবে, কত হাজার টন ফুলের পাপড়ি লাগবে, কারণ নেতারা আসছে, ফুল ছিটাইতে হবে না, ওনারা এখন গর্ত থেকে বের হইতেছে। আচ্ছা, এখন তার মানে আমরা সরকারের দুর্বলতায় যে বাংলাদেশে চীনের আধিপত্য বাড়ছে, এইটাতে আমরা এখনো পর্যন্ত এতটা সমর্থন পাচ্ছি না, যেহেতু রাশেদ ভাইয়ের বিশ্লেষণ অনুযায়ী। কিন্তু বাস্তবতায় যেটা দেখছি যে চীন তার অতীতের বিনিয়োগ টিকিয়ে রাখার লড়াইতে কিন্তু বর্তমান সরকারকে সহযোগিতা করছে, তাহলে এটাই হবে, রাইট? না, অতীতের এটাও না। বিনিয়োগ মানে চীনের অতীতের যে বিনিয়োগ, ওগুলো তো বিনিয়োগ হয়েছে, ওখান থেকে পয়সা তুলছে, যা আছে ওগুলো চলমান যাচ্ছে। চীন এখন যেটা চাইতেছে, কারণ চীন বহু চাইছিল যে বাংলাদেশে ওই যে তিস্তা ব্যারেজ, তারপরে ওই যে ওখানে কি বিমানবন্দর করার জন্য, এটা হুম অতীতে শেখ হাসিনার সরকারও দেয় নাই, বা হুম। কেউই দিতে রাজি হয় না। কারণ হচ্ছে যে ভারত একটা বৃহৎ রাষ্ট্র আমাদের চারপাশে আছে, তাদের সাথে একটা ভেজালা যাইতে চায় না। তো এখন সেটা বুঝছি। হচ্ছে যে সেইটাই এখন এরা চাইতেছে, এরা চিন্তা করছে যে লডর বডর সরকার যেহেতু আছে, তারে দিয়ে কিছু করা যাবে আর কি, এটাই চাইতেছে তারা। এইটা যদি সফল হয়ে যায়, একজন সফল হবে। একজন দর্শক কমেন্ট করছে, চীনের আধিপত্য বাড়ছে, এটা বুঝতে এতদিন লাগে? না ভাই, বুঝতে এতদিন লাগে মানে আসলে তো আমরা তো নির্বুদ্ধিতার লোক, আমরা একটু সময় লাগে। আচ্ছা, আরেকটা কমেন্ট আছে যে, ভাই, ভারতের আদালতে শেখ হাসিনার মামলা উঠছে, শেখ হাসিনা কি বাংলাদেশে আসতে পারবে? ভারতের আদালতে শেখ হাসিনার মামলা উঠছে, এটা ওনাকে বলল কে? শেখ হাসিনা চোর না না, এটা ডাকাত? নিউজ হয়েছে। নিউজ হ্যাঁ, হয়েছে যে শেখ হাসিনা, যুগান্তরে নিউজ হয়েছে আর কি। হ্যাঁ, তো ওই সাংবাদিককে জিজ্ঞেস করা উচিত যে মামলা কে তুলবে। রাইট, মানে এটা একটা রিউমার। হ্যাঁ, এগুলো হচ্ছে ফাউল, এগুলো হচ্ছে যে ভারত চাট করে একটা খেলা খেলে দেয়, বইলা দেয়, এরপরে এবার তোমরা লাফাইতে থাকো। এই বিষয়টা যেহেতু উঠছে, ব্যাংকের মতো। আমি একটু বুঝাইয়া বলি। আমার ভাই প্রশ্ন করছে, ভাই
সরি, আপনার যিনি প্রশ্ন করছেন তার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি আপনাকে একটু ব্যঙ্গ করে কথাটা বললাম। তার কারণ কি জানেন? শেখ হাসিনার মতো এরকম একটা মামলা ইয়ের ব্যাপারে উঠছিল, ওই যে তিব্বতের যেই ধর্মগুরু আছে, কি জানি নাম ওনার, দালাই লামা। দালাই লামার। ভারতের আইনে একটা কথা আছে, কাউকে অ্যাসাইলাম দেওয়া, দেওয়া, এটা ভারতের কেন্দ্রীয় সরকার। আর কেন্দ্রীয় সরকার যদি কাউকে অ্যাসাইলাম দেয় বা কিছু দেয়, এটা ভারতের কোর্ট কোনোদিন ওদের এক পয়সার ক্ষমতাও নাই যে এটা বাতিল করতে পারে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। যখন যে সরকার থাকে তখন সেই সরকার এটা মানে। এই জায়গায় কোনো চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না। যে আমাদের দেশের মতন না যে আওয়ামী লীগ এটা কইরা গেছে, বিএনপি আসার পরে ওইটা বাদ। ভারতে হয় না, আমেরিকাতে হয় না। তো দালাই লামাকে যখন এরকম দিছে, তখন দালাই লামার ব্যাপারও কোর্টে উঠছিল। কোর্টে কি উঠছিল? দালাই লামা একটা বাচ্চা ছেলেকে চুমা দিছে, আমাদের শফিকের মতো চুমা। মৌলানা ঘুমতো, হ্যাঁ, আমাদের দেশে মৌলানা ঘুমতো, আমগো দেশের চুম্মা বাবা শফিকার মতন বাচ্চা একটা ছেলের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ বাচ্চাদেরকে ওইভাবে চুমা দেওয়াটা ভারতের আইনে বৈধ নয়, অবৈধ। ও আচ্ছা আচ্ছা। এইটা বইলা করছে এই মামলা, চাইনিজ সরকারই করছে এটা। ওই মামলা খারিজ করে দিছে। তার কারণ হচ্ছে যে ভারতীয় কোর্ট সবকিছু দেখা ওনারা বলে যে এটা পাবলিক, হাজার হাজার পাবলিক ছিল, ধর্মীয় সভা, ওখানে উনি একটা বাচ্চাকে চুমু দিয়েছে, সুতরাং এটা খারিজ করে দিল। তো মামলাটা উঠাইলো কারা? চাইনিজ। মামলাটা উঠাইলো চীনপন্থী ভারতীয়রা, চায়নারা। ভারত থেকে উকিল নিয়ে দাঁড়া করেছে, কিন্তু মূলত মামলাটা চায় না। দুইটা মামলায় খারিজ হয়ে যাওয়ার পরে দালাই লামার এটা কিছু করতে পারেনি। এখন বাংলাদেশ সরকার যদি মনে করে যে ওনারা শেখ হাসিনাকে ফেরত আনা বা অমুক তমুক হাঙ্গি ভাঙ্গি এগুলা করার জন্য কোনো মামলা ভারতীয় কোনো উকিল দিয়ে করাইবেন, সেটা করাইতে পারেন, স্বাধীন। আপনি পয়সা দেন ভাই ভারতের উকিল, ভারতে যদি উকিল না পাওয়া যায়, দরকার হয় তারেক ভাইয়া সবার সেরা নিজের মাইয়া তো আছে ব্যারিস্টার, তারে পাঠাই দু, তারে পাঠাই দিয়া মামলা করুক। তো ওনার মাইয়ারা যদি ভিসা না দেয়, সেটা আমারে কোক, আমি ফোন দিব না। আমাদের ভাইয়ার মেয়েকে বা আমাদের ভাতিজিকে দিয়া দেন, এই বিচা দেন, উনি বালস্টর, উনি যে একটা মামলা করবে, কইরা আনাইতাল্লা আনা। ভারত সরকার করবে না, কারণ ভারত সরকারের আবার কোনো অধিকার নাই যে এটা নিয়ে মামলা করার জন্য। আচ্ছা আচ্ছা। সুতরাং ফাঁকটা ওইখানেই রয়ে গেছে। মানে সবকিছু ওই হাতির যেমন দাঁত দেখানোর একটা আর খাওয়ার আর একটা, ওই রকম। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আসছে, শান্তির বাংলাদেশ তিনি প্রশ্ন করেছেন, চীন বাংলাদেশের 80% মাদ্রাসায় বিনিয়োগ করছে, এটা কি সত্য? এখন ভাই আমি মাদ্রাসায় পড়িও নাই, আমার কোনো মাদ্রাসাও নাই। এটার উত্তর আমার কাছে আছে, তবে আমি এই ভিডিওতে দেব না। কেন বলছি? আমি জানি না চীন মাদ্রাসায় করে কিনা, আমি জানি যে পাইক্যারা করে মাদ্রাসা, পাইক্যা আর টার্কি। না না না, আমি যখন মানে আজ থেকে 2 বছর আগের কথা বলি, মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে পর্যন্ত জেনেছি এরা ইমাম সমিতির মাধ্যমে প্রত্যেকটা মসজিদের ইমামকে একটা অনারিয়াম দেয় ঢাকা সিটি, এবং মাদ্রাসাগুলোতে ওরা একটা উপঢৌকন পাঠায়। বিনিয়োগ ওদের আছে, কম বেশি বিনিয়োগ ওদের আছে। আমার দেশের মাদ্রাসার, আমার দেশের মুসলমানরা চাইনিজ টেকা, চাইনিজ গিফট লয়, উইগুরে হাজার হাজার মুসলমান মারতাছে চায় না, তখন যে কথা কয় না কেন? এগুলো নাকি প্রোপাগান্ডা। উইগুর মুসলমান যদি প্রোপাগান্ডা হয়, প্রোপাগান্ডা কেন কয় জানো? তার কারণ হচ্ছে যে ওই চায়নার বিরুদ্ধে কথা বলে তো ওর মাল পাইবো না। ও আচ্ছা আচ্ছা, এই আসল কাহিনী। মাল তো পাইবো না। মানে আজকে চায়না গতকাল রাতে ঢাকাতে গুলশানের একটা ফ্ল্যাট থেকে তোমার করছে, 3 জন চাইনিজ ধরছে। তাদের কাছে এমন কিছু ড্রাগ পাইছে যেটা বলে যে শরীর থেকে মস্তিষ্ক আলাদা করে ফেলে। তার মানে এই ড্রাগটা সেবন করার পরে তোমার শরীর চলবে অন্য জিনিস, কিন্তু মাথা কাজ করবে অন্য জিনিস, টোটালি আলাদা। দুইটার সাথে দুইটা কোনো সংস্পর্শ থাকবে না। এই ড্রাগ তারা বানাইয়া সাউন্ড বক্সের ভেতরে দিয়ে এই ড্রাগ পাচার করা হয় তোমার
মায়ানমারে, ভারতে, চায়নাতে পর্যন্ত। ও মাই গড। তাইলে এখন চাইনিজ, ওই যে চাইনিজ দেখলেই খালি চাইনিজ টিকটকে পরিচয় হয়েছে, আইয়া লগে লগে বিয়া করেন আপনারা, এই করেন সেই করেন, খালি যে সাদা চামড়া দেখছেন বাস ও লাগাও বিদেশি বর। চায়না যে কি জিনিস এখনো বুঝেন নাই। প্রেমের কারণ টানে আমাদের- অনেকে বাংলাদেশে চলে আসে চাইনিজরা। হ্যাঁ হ কিন্তু আপনি যে মাদকের কথা বললেন, এটা যদি মানুষ সেবন করে তাতে এটা দিয়ে অনেক ক্রাইম হওয়ার না, ঝুঁকি এটা থাকে। গতকাল রাতে ধরছে, গতকাল রাতেই ধরছে এটা। ও মাই গড। বাংলাদেশে তাহলে চীনের আধিপত্য এদিক দিয়ে বাড়তেছে মাদকের সাম্রাজ্য তৈরির ক্ষেত্রে। মাদক না, ওরা তো সবকিছুতেই সেরা। চায়না ডিম বানায় দেয় প্লাস্টিকের, চাইল বানায় দেয় প্লাস্টিকের, সবই তো চায়না। বুঝতে পারছি, বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে। আজকের অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করব। দেখা হবে আগামীকাল নতুন